34 বছর প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করলো 17 বছর একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সে মেয়েকে বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত 7-8 বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের কেরিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়ে বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্তও দেরি করেনি উজান। দীর্ঘ 6 বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝল ওইখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেল করেই আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চাইনি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কি জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুলা 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 তু হ্যাঁ মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পিছনে ফিরতেই থমকে গেল, চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আধমরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর তুলিয়ে হুলা হুলা গানে উড়াধুরা নাচছে। শুধু নাচই না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যিই বাস্তবে আছে নাকি কোনো প্র্যাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল। মীরা জাফরের বংশগুলোর মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকেই আস্ত মুরগি বানিয়ে ছাড়ল। আরিফুল চৌধুরী নাচের তালি তালি হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশুসুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাবায় 3 বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রুযুগল কুঁচকে তাকায়। লাইক সিরিয়াসলি? এই কথায় আশেপাশের কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারেই সিরিয়াসলি নিলেন না, উল্টো আরো মজা পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই 1 মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবুও এই বিয়ে মানব না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিছি সেই তোকে লুক বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সরে গিয়ে এক পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তিকর ছাপ, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে। যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করল, আর উজানও নীরব অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মিহির, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্র সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে
ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনই আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে, চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করল। হোয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিস তুই। তুই বিয়ে করবি না জেনেও তোকে সে আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল, অথচ আমি বিয়ে করতে চাইতেছি ন্যাংটা কাল থেকে, তবু আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত, ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস। উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাই মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছো কেন? সাথে সাথে পুরো জায়গাটায় হো হো করে হাসি রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়াচ না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। হোয়াই? ডং বাদ দে, বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসাবে 70,000 টাকা না দিলে ঢুকতে দেবো না। উজান অবাক হয়ে গেল। সিরিয়াস হলি? যে বিয়ে আমি মানি না তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখেছো ভাই, দেখেছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা? বাসর ঘরে যেতে চাই অথচ টাকা দিতে চাই না। ভাবি, তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে বলল, মোটে 17,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পাবো কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডের শপিং করতে হবে। মোটে 7টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমকে দিল, এই মেয়ে, কি ভাবছো? টাকা চাও তোমার পিয়ার দোলা ভাইয়ের কাছে। মেহের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভিতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করল। সবাই খুশিতে মুখ চাওয়াচাওয়ি করল, এই বুঝি টাকা বের হলো। কিন্তু পরক্ষণেই সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম, এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা, তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 10,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই হিসেবে তুই কি বলছিস? বাসর করবে তুই, টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাইছিস? দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো। সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেলল। ভাই, এমনভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না, টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই, দ্রুত এই কিপটেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করল। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের ঝালর ঝুলছে, মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরও স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘুমটা টেনে বসে আছে একটা পিচ্ছি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরও বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না, তার উপরই পুচকে মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মৌয়ের খুব একটা আগ্রহ নেই, মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মুখ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত করে,
এই পুচোকে মেয়ে বয়স তো এখনো 18-র নিচে, তাহলে কোনো দুঃখে নাচতে নাচতে বিয়ে করে বসলে শুনি? আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো। মৌয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘোমটা ফেলে উঠে দুই কথা শুনিয়ে দেয়, কিন্তু আজ বাসর রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করল সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার যেন কেমন চেনা চেনা লাগলো, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই নৌ এক টানে ঘুমটা ফেলে দিল, তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে ফুঁসতে লাগলো। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে, নিজেকে গর্ভবতী, এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী ও সরি সরি গর্বিত মনে করবে, তা না উল্টা আমার উপর রাগ দেখায়। রাতটা যাক, তার তোকে বুঝাবো বউ কাকে বলে, আর কত প্রকার। বুড়া খাটাস একটা। বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। গিফটই যদি না দেয় তাহলে এই শাটার বিয়ে করে লাভটা কি হলো? সঙ্গে সঙ্গেই নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটিসুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করল, বিছানার চাদর খামচে ধরল, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসল মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরল সে। প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভেতর যেন 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে, অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। নিজের জেদ এখন নিজের পেটের ওপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুমে এদিক ওদিক পায়চারি করল মৌ। তেষ্টা মেটাতে এক নাগাড়ে 2 গ্লাস পানিও গিলে ফেলল, তবুও পেটের ভেতরের খিদের আগুন বিন্দুমাত্র কমল না। উজানের মা কয়েকবার সাধাসাধি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখল মৌ, কাউকে চোখে পড়ল না। ব্যাস, আর পায় কি? খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। 2বার পায়ে শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতে দেওয়াল ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারদিকে একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখি মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যা শালি শ্বশুরবাড়ি পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস। ছি ছি। এই না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমাকে, আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর ওলটপালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা, পারলে তোর ওই খিটখিটে খড়খড়ে জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেলো। মনির আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো জ্বালতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনার বিশাল ডাবল ডোরে ফ্রিজটার দিকে। আশার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল, আর খুলেই তার চোখ ছানা বড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অত শত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের উপর ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই মৌয়ের মনটা জড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস মৌয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতেই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মিহিরের ভাগের লেগ পিসটাও সে কতবার পাঠিয়ে পাঠিয়ে নিজের পাতে তুলে নিয়েছে তার ইয়াত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ারও তার শো হলো না। কিচেন রুমের মেঝেতেই থপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভব্যতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তি পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানেই ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্কটা নিল না। নতুন শ্বশুর বাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল।
তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে জিনা ঘুরে দাঁড়িয়েছে। ঠিক তখনই উপরে সিঁড়ি বেয়ে নামছিল। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটে ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতেই উজানের পা দুটো জমে গেল। আবছা আলো আঁধারিতে দেখা যাচ্ছে একটা ছায়া মানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতেই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরী বাসায় চুরি, এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাব। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার শক্ত হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে দুই হাত পা ছুঁড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গোঙানির শব্দ বের হলো। উমোমম উমোমম। উজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসেছিস? আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত ভাইয়া কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে মৌয়ের পায়ে একটা জোরদার ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখল কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরও বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, আম্মু আব্বু তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে, চোর চোর। উজানের এই গগনবিধারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আলগা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাঠি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োই নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেন পয়েন্ট বরাবর। শাও ইয়ার নাতি ছাড়, আমি চোর নয়, তোর বিয়ে করা বউ। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গেই উজানের চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুঁকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটাই দায় হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত ও করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল, চোর মাবুদগো, এই মেয়ে আমার জীবনে লালবাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নিরবংশ করে দিল। এই খাচ্ছনি মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গে আবার উজানের পায়ে সজোরে আরেকটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দু হাতে কোমর গুঁজে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামের পুতের শখ দেখো, পীড়িত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খবিশ বলছে আমাকে তুলে নিতে। তোকে তো। বলতে বলতেই মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হাঁ হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে সে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বাসার একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পিছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখাই মেজাজে গর্জে উঠলেন, এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোদের জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর করে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলেছিস। চেলা কাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমার লজ্জা নেই না? তোমার ওই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুঁচকে বিড়ালের বাচ্চার লজ্জার লও নেই।
মুখের ভাষার কি ছিরি? একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, তুই একদম চুপ কর। আমার বৌমা একেবারে লক্ষ্মী, ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করল, লে হালুয়া। নিজের গোষ্ঠীকে খারাপ বলতে যার একটুও দ্বিধা হয় না, অথচ এই বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমিই হবে, ড্যাড। আরিফুল চৌধুরী কাচুমাচু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন, তা অবশ্য ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করেছিলি কেন? আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপি টিপি উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোম্যান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবেই শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্তচক্ষু মেলে তাকাতেই ইফাত ভয় গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই ও আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তুবা সহ মেহিরও আর নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহিরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটুও হাসিনি, সারাক্ষণ মুখ গোমড়া করেছিল। কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথাই মাশাআল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তেই মেহিরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক সেটকে উজানকে টিটকারি মেরে বলল, ভাই, তোর বংশের বাতি এখনো ঠিকঠাক আছে নাকি ক্লাসিতে সোজা চাঁদের দেশে চলে গিয়েছে? আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবারই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এদিকে এত কিছু ঘটে যাবার পরেও মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবহাতের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ঝট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো সরু করে ফিসফিসিয়ে বলল, জানো আমি কি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো খবিস, ও শরীর টমেটো ধুরোর, এই প্রফেসর সাহেব আমার আসল বর। মিহির মনে মনে নিঃশব্দে হাসল। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন, তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানু 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 আমার দুষ্টের 25 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথেই আমার বিয়ে দিয়েছে। ইয়াহু, এখন তো আমার খুশিতে নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করছে। নাগিনী নাগিনী। এই বলেই মৌ কারুর তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতেই নতুন বউয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার জেদ আর অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বললেও সে রাগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবি দেখেই সে তার উপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের উপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কত স্বজনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করতো, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চুলোছুলি আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনোদিনও তার সিন পর্যন্ত করেনি। মৌ এখনো মনের সুখে নিচেই চলেছে। মেহেরটাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মো প্লিজ এবার থাম বোন, সবাই হাঁ করে দেখছে তোকে। দেখুক তাতে আমার কি। ফাইনালি আমি আমার 227 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আজ আমি নাজবি।
মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো। ধুম্মা চলে উজানের নানি খ্যাতার তলে, মুলা খাইয়া বোম মারে, লালা লালা লায়। নতুন বউয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজানের হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনার সুরে বললেন, বাবা, এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাইফুট, একটা পাবনা পাগল গারদ থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সে নিজে তো আসতো একটা পাগল সাথে, আমাকেও আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠী উদ্ধার করে ছাড়ল। ডিসগাস্টিং। এই স্টুপিড মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট। এই বলেই উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ভূত মাথা থেকে নামল। সে চারদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝোড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা আমার বরটা হুট করে কই পালাল? মেহির এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকে সুরে বলল, বোন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো দেখে পারি সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড় করতে হবে না। সে নিজের রুমে গেছে, এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মিহিরের এমন বাঘা আর রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দুহাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে পিছন ফিরে চেঁচিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে জুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়েন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ। আর এক মুহূর্তও সেখানে দেরি করল না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলিয়ে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হাঁ হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকেই আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিক চোখ বুলিয়ে দেখল উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবল ড্রয়িং রুমের ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে আর একা একা রুম থেকে বের হবার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। এর কিছুক্ষণ পরই বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টুকটুক করে পানি ঝরছে। ড্রয়িং রুমের ওই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়েই যখন সে বিছানার উপর লাল টুকটুকি বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগী তার কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিনঝিন করে উঠল। যে বিয়েটাকে সে মনের ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজ খাই মেজাজি চেঁচিয়ে উঠে বলল, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশ মার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরে সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি জ্বলে যাচ্ছিল, তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকি উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরে রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো, সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখা তো দূর, উল্টো তাকে দেখে ফ্লার্ট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা।
উজান নিজের বিরক্তি চেপে ধরে নিজেই একপাশ হয়ে সরে দাঁড়ালো। এই ডান পিঠে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। কিন্তু মৌ এখনো মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েই আছে। হঠাৎ করেই সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌ ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বাঁয়ে গেলে মৌ বাঁয়। তা দেখে রাগে একেবারে বোম ফাটলো উজানের। সে ঝট করে পিছন ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়টের মতো আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশ বর, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলেই গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতেই উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল। মৌকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখি নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্লই আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টে যার সাথে আমার ছবি দেখেছো তার ইনবক্সে গিয়েই তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছ, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিটা করল। শাড়ির পাড় দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, ওদের সাথে এমনি এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্টে আর ইনবক্সে ওভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলে মুঠি টেনে ধরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপর আঙুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে ব্যালকনির দিকে গেল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পিছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর স্বরে 2 হাত বুকের কাছে গুটিয়ে আওড়ায়, হোয়াই আর ইউ ফলোয়িং মি এগেইন? মৌ মুখে আঙুল রেখে চোখ দুটো বড় বড় করিয়ে বলল, আপনি কত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল, এক থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার? হ্যাঁ, কোনো ক্লাসে পড়? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল। আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল, পুঁচকে একটা মেয়ে। মৌ নিজের কোমর 2 হাত দিয়ে ধরে মুখটা বেঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে, আমি মোটেও পুচকে নই হু, আমি অনেক বড় হয়ে। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তা দেখেই বুঝতে পারছি। তা কোনো গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভান নিয়ে, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটি নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে, ভাবা যায়? মৌ উপরে তাকিয়ে 2 হাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো, মাহবুদ, তুমি আমাকে কোনো জালিমের হাতে তুলে দিলে। বাসর রাতে রোমাঞ্চ না করে কোনো দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলছে, এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসল। মেয়েটার উপর সে চরম বিরক্তও হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বাণী শুনে উজান খকখক করে কাশতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসর রাতে ওভাবে মুখের ওপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপরই পিচ্ছি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবল, এখন যদি সে একটুও স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ কর ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে। শোনো মেয়ে, পিচ্ছি পিচ্ছির মতো থাকবে, নয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোম্যান্সের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সবকটা দাঁত কেলিয়ে একটা কাঁচুমাচু হাসি দিয়ে বলল, এই না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করেছি। ম্যাথ করতে যাব কোনো দুঃখে তবে। মৌ নিজের কথা শেষ করার আগেই উজান গটগট করে পা ফেলে সোজা রুমের ভেতর চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল,
খবিশ একটা শেয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিজে পীড়িত করতে আমার পেছনে ঘুরঘুর করবে, সেদিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেব হু। উজানের পিছু পিছু মৌ রুমে ঢুকল। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন মনে করল না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মৌয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোণার সোফাটায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল। এই স্টুপিড গার্ল, তুমি ওই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছ, তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতেই রুম থেকে বের করে দেব, মাইন্ড ইট। না তুমি আমার কেউ হও আর না আমি তোমার। আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছ? মৌ উজানের দিকে মুখটা কুঁচকে এক বিশ্রী ভেঙচি কাটল, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করল, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ঘড়ির মৃদু আলো এসে চোখে মুখে পড়তেই বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের উপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করল উজান। চোখ মেলে সামনে তাকাতেই সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে কি দৃশ্য! মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার উপর এভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগী উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘোরে এমন অতর্কিত ধাক্কা পাওয়ায় ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমের টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল, তবে চোখ থেকে এখনও ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজের অজান্তেই বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে তাকে সামলে নিল। পরক্ষণেই নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো বাজ খাই মেজাজে চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোনো সাহসে মাঝরাতে আমার বুকের উপর এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতেই তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখে সব ঘুম এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনি কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বিষ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সব সময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে এর বাইরে প্রচন্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকানো ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। জাস্ট শাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানেই যা ইচ্ছে তাই করবে। লিসেন টু মি কেয়ারফুলি, নেক্সট টাইম একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিন বউ হিসেবে মানি না, আর না কোনোদিন মানব। বুঝতে পেরেছ? এই বলেই রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ার দরজার দিকে মুখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকেই প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝল। উজান তার 275 নম্বর ক্রাশ, সেটাও সত্য। কিন্তু তার মানে কি এই যে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো, তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারত না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করত? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলত? এসব কি শুধুই একটা পুচকি মেয়ের সাময়িক মোহ, নাকি এর পিছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল।
বাপের বাড়িতে সে বড্ড আদরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটখাটো কড়া কথাও তার মনের ভিতর তীরের মতো এসে বিঁধে তাকে ভিতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল, তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভিজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা। লম্বা চুল মৌয়ের নিজের খুব একটা পছন্দ নয়, আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মিহির আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্ছি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিকই কিছুক্ষণ পরেই উজান গম্ভীর মুখে রুমে ঢুকল। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখি উজানের জোড়া ভ্রু কুঁচকে গেল। মেয়েটার তো একটু শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়ে শ্বশুর বাড়িতে পা দিতে না আসতেই মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করেই মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখ মুখের শান্ত রূপ দেখি বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞাসা করল, কি চাই তোমার? মৌ চোখের পলক না ফেলে বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজে চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ চূড়া কপালে উঠল। হোয়াট টট, এত বড় হয়েছ অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? মুখটা একটু বাঁকিয়ে নিল। ওই বড় হলাম? আপনি তো আমায় সব সময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন, তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম। এসব কি বলো না। তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানে আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলেই সেই কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখন ও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একাধারে নিজের বাবাকে হারাল, আর তার কিছুদিন পরই নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন। ও আগে কত দুষ্টুমি করত, সারাক্ষণ হাসত, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনে সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ বেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৌয়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়েবাড়ি থেকে লক্ষ্য করেছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূর দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানত না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেহেরকে সে ছাদের এক কোনায় একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেও মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করল, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে মৌয়ের এবার ঘোর কাটল। সে বুঝতে পারল আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফুসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারল মৌ সেই অন্ধকার দিনের কথা আর বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোড়াজুড়ি করল না। তবে সে আলতো করে মৌয়ের হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগল। মৃদু বাতাসে মৌয়ের অবাধ্য লম্বা চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্য বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্তি লাগছিল না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগল।
এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মাথায় একটি সুন্দর খোপা করে দিল এবং আয়নায় মৌয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতের সেই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে মৌয়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান মৌয়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কনুই অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমে সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলেই নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একা একাকী সেই বাসায় ফিরে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্তই নিয়ে রেখেছেন মেহেরকে আর ওর ফুপির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকে ও এই বাড়িতেই সবার সাথে থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীদের দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা, মৌ আর মেহেরের প্রতি তারা এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা একপাশে বসে আগামীকালের ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মাথায় প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু, কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি তো বা ভাবি আছে, তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টা খানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি, তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি। ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াস হলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগড়ে দিয়ে বলল, একটা আস্ত অব্দকে এমনিতেই তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছ, এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগেই পরিষ্কার বলে দিচ্ছি, এইসব শপিং টপিংয়ের ফালতু ঝামেলার মধ্যে আমি একদমই নেই। আর আজ রাতে বাসায় ফেরোতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতের একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না, আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি, আর না এই ইডিয়ট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলেই উজানার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গট গট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশ বর শপিংয়ে না, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতেও পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন, তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখব, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্যও মৌয়ের দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তাচ্ছিল্যের সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেদি ছোঁয়াবো না। মৌ পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপ ধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগেই আপনাদের ডিক্লেয়ার দিয়ে রাখছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে, তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মৌ আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘ শ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করছে? মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে খুটখুটে রাত নামলো। তবুও উজান বাসায় ফিরল না।
এদিকে মৌ নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুলেইনি, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেনি। মৌ আজ সারাদিনে নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলেও 50 বারের উপর কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়ে কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পড়ে রেখেছিল। একবারের জন্যও রিসিভ করেনি। মৌ মেঝেতেই উপর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন প্রায় 2টো, তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল। কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাজ খাই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রুদ্ররূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অব্দি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস। নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, এজন্য সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেবো না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অস্ত্র ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার এই ফ্যাকাশে আর কন্দনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারোর সাথে একটা কথাও বলিনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি। বাবার মুখ থেকে মৌয়ের সারাদিন না খেয়ে থাকার কথাটি শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তেই তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তারই বিবাহিতা স্ত্রী। উজান আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘণ্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদির আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মৌয়ের রুমের লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকল উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবোধ বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্টি কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বিষ ফুলে গিয়েছে। মৌয়ের সেই ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের উপরই নিজের ঘৃণা হতে লাগল। সে অন্য একজনের উপর থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা উগড়ে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের উপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাঁজা করে তুলে নিল। মৌ ঘুমের ঘোরেই উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে গায়ে কমফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করল না উজানের, কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হলেই ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাত মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরেই কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল, কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করেই তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে মৌয়ের ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পরাতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়া লাগতেই মৌ ঘুমের ঘুড়ি বারবার নিজের হাতটা নড়াচড়া করে সরিয়ে নিতে চাইল। তাতে অতিষ্ঠ হয়ে উজান মৌয়ের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দিইনি বলে কত অভিমান।
আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবুও এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই হুহ। মৌ ঘুমের ঘোরে আবারও দু একবার নড়ে চড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনারদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মৌয়ের মেহেদি রাঙা হাতটার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুর ধ্বনি কানে আসতেই আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাদ আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস, তবে বিয়ের হুলস্থুল আর ঝামেলার কারণে গত 2 দিন ভোরে ঠিকমতো ওঠা হয়নি। কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময়েই তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকে নরম আর আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হল মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের ওপর চরম অভিমান করে সে মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েইনি, সে মৌয়ের ওড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজের 2 হাতের দিকে তাকাতেই তার চোখ দুটো চড়ক কাজ হয়ে গেল। এ কি, তার 2 হাত কনুই অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলেই বোঝা যায় কেউ একজন পরম মমতা আর অত্যন্ত যত্ন সহকারী সারা রাত জেগেই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতেই দেখল বেশ কয়েকটি মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবল, এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল? একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজেই নিজের মাথা নাড়িয়ে উড়িয়ে দিল। এটা অসম্ভব। যে লোক তাকে 2 চোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে আর হাত ধরে মেহেদি দেবে? অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাদ আদায় করার জন্য বিছানা থেকে নামল সে। উজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখল। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলী বশত সেটা হাতে নিল এবং খুলে দেখল। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ি, সাথে ম্যাচিং চড়িও। মুহূর্তেই মৌয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে। সে মুচকি হেসে প্যাকেটটা সেখানেই রেখে গুটি গুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দিমাগ নিয়ে বলেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের ঘোরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে ওই ছোট সোফাটায় গিয়ে ঘুমাক। তার মায়ায় ব্যাকুল হয়ে মৌ বিছানার উপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভিজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ না মিলেই ঘুমের ঘোরে আচমকা এক ঝটকায় মৌয়ের কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবুজ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল মৌয়ের গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মসৃণ মখমল ত্বকে, আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেতর এক তীব্র ও অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল ময়ের। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সুখকর অনুভূতি রেশ কাটতে না কাটতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একটাবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি, আমি আর একটু ভুল বুঝব না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে সরাসরি মৌয়ের ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাঁচের মতো নরম হৃদয়টা চুর মার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণে মৌয়ের মগজে আলো ঢুকল। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড্ড জিদি আর একরোখা মেয়ে। হোক না উজানের হৃদয় পুরনো কোনো ক্ষতের দাগ,
মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবারও নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটল এবং সে চোখ মেলে তাকালো, কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহুবন্ধনে ওভাবে লিপটে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল, হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবারও কোনো সাহসে আমার কাছে এসেছো?